ও আম্মু গো, কোথায় গো? তোমার ছেলে আমায় মেরে ফেললো গো। মা গো, গেলাম গো। এসব বলছে আর কাঁদছে। কিছুক্ষণ পর আসমা বেগম মানে সাকিবের আম্মু আর ইরার আম্মু ড্রয়িং রুম থেকে চলে আসে সাকিবের রুমে, আর দেখে সাকিব বিছানার উপরে বসে আছে আর ইরা ফ্লোরে পড়ে কান্না করছে। এটা দেখে আসমা বেগম বলে ওঠে, একে ইরা, তুই নিচে কিভাবে পড়লি? আর তুই এখানে বা কি করছিস? এবার ইরা কাঁদতে কাঁদতে বা কাঁদার অভিনয় করে বলে ওঠে, আমি তোমাকে বললাম না ওকে ডাকতে এসেছিলাম, আর ওকে ডাকার সময় ও বলে যাবে না। আমি ওকে ওঠাতে গেলে ও আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখানে আমি খুব ব্যথা পেয়েছি, কোমরটা বুঝি আমার ভেঙেই গেল। আসমা বেগম তার মেয়ের মুখে একথা শুনে রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাকিব একটা শুকনো ঢোক গিলে, কারণ সে তার মাকে খুবই ভয় করে। সাকিবের দিকে আসমা বেগম এভাবে তাকিয়েছে দেখে জান্নাত বেগম চোখের ইশারায় সাকিবকে শান্ত হতে বলে। আর জান্নাত বেগম হচ্ছে ইরার আম্মু। আসমা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বলে ওঠে রাগী কণ্ঠে, তুই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস কেন? যেহেতু তুই ওকে ফেলে দিয়েছিস, তাহলে তুই ওকে ওষুধ লাগিয়ে দিবি। এই কথা শুনে সাকিবের হয়ে জান্নাত বেগম যখনই কথা বলতে যাবে, তখনই আসমা বেগম জান্নাত বেগমকে থামিয়ে দিয়ে সাকিবের হাতে একটা ওষুধের পলিথিন দিয়ে টানতে টানতে জান্নাত বেগমকে নিয়ে যায় আসমা বেগম ড্রয়িং রুমের দিকে। সাকিব নিরুপায়, আর কোনো উপায় না পেয়ে ফ্লোর থেকে কোলে করে তুলে বিছানায় এনে শুয়ে দেয় ইরাকে। তারপর ইরা মুচকি মুচকি হাসি দেয় আর চোখে তাকিয়ে নিজের জামাটা একটু হালকা উঠিয়ে বলে ওঠে, দিলি তো আমার কোমরটা ভেঙে। এখন আমাকে কে বিয়ে করবে? তুই আমাকে ফেলে দিয়েছিস, তুই আমার এখানে ওষুধ লাগিয়ে দে। পলিথিন থেকে হালকা ওষুধ নিয়ে নেয়। সাকিব কোনো উপায় না পেয়ে ইরার কোমরে মালিশ করে দেয়। এটা দেখে ইরা বেশ মুচকি মুচকি হাসছে। তারপর সাকিব আর কোনো কথা না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ইরা চলে যায় তার নিজের রুমে রেডি হতে। ও হ্যাঁ, সাকিব ও ইরা একই ভার্সিটিতে পড়ে। ইরা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে আর সাকিব পড়ে অনার্স প্রথম বর্ষে। ইরা থাকে সাকিবের 1 বছর বা 6 মাসের ছোট। ইরা আর সাকিব দুজনে ভার্সিটি যাওয়ার জন্য নিচে আসে। তারপর আসমা বেগম ও জান্নাত বেগম তাদেরকে খাবার বেড়ে দেয়। আসমা বেগম ইরাকে ভাত খাইয়ে দিতে থাকে আর জান্নাত বেগম সাকিবকে। খাওয়া দাওয়ার পর্ব যে যার মতো করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে কড়া গলায় ইরা সাকিবকে বলে দেয় যাতে সে তার ক্লাসের বাইরে আড্ডা না দেয়। সাকিব চলে যায় তার বন্ধুদের কাছে আর ইরা চলে যায় তার বান্ধবীদের কাছে। সাকিব এই কলেজের প্রধান নেতৃত্বের ছাত্র দলের নেতা। তেমনই তার বিপরীত দল সোহাগ। সোহাগ তার থেকে সিনিয়র আর সোহাগ ইরাকে পছন্দ করে। এটা ভার্সিটির সবাই জানে, কিন্তু ইরা কাউকে পাত্তা দেয় না। ইরা শুধু একমাত্র সাকিবকে ভালোবাসে, তবে সাকিব সেটা জানে না। এভাবে কাটছে তাদের দিনকাল। সাকিব বসে আছে, তখন তাদের বন্ধু মাসুদ ফোন করে বলে ওঠে, হ্যালো সাকিব, কোথায় আছিস? শহরে আজকে নতুন একটা গ্যাং এসেছে বিভিন্ন অস্ত্র পাচার ও হীরা পাচার করতে, আর এই গ্যাংয়ের লিড দেবে সোহাগ। ও আইসি, ঠিক আছে, আসতে দে। ব্যান্ড বাজিয়ে দিব। তাদের আমাদের দলের প্রত্যেকটি বন্ধুকে রেডি থাকতে বলবি। আজকে রাতে অপারেশন সাকসেসফুল হবে, ফুল ধামাকা। ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। এই বলে ফোন কেটে দেয় সাকিব। তারপর সাকিব সবার সাথে মিটিং করে, কি করে কি করবে এবং তাদের গ্যাংয়ের ছেলেদের রেডি থাকতে বলে আজকে রাতের জন্য। তারপর আড্ডা দিতে থাকে। আজকে ক্লাস করবে না বলে দিয়েছে। তাদের মাঝে আসে পায়েল। পায়েল সাকিবকে পছন্দ করে, অনেকবার প্রপোজ করেছে, কিন্তু সাকিব রাজি হয়নি। তার এক কথা, সে প্রস্তাবে রাজি না। আঠার মতো লেগে আছে পায়েল তার জীবনের সাথে। অন্যদিকে ইরা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। মাফি, বিপাশা, আশা। হঠাৎ করে সেখানে আগন্তুক হিসেবে এন্ট্রি নেয় সোহাগ। তারপর সোহাগ উল্টো পাল্টা ইঙ্গিত করতে থাকে ইরাকে। অনেক বাজে বাজে প্রস্তাব দেয়, খারাপ কথা বলে হাসাহাসি তামাশা করে তার সাথে। আর তাদেরই ক্লাসমেটের একটা ছেলে গিয়ে বলে দেয় সাকিবকে। সাকিব তার দলকে নিয়ে চলে আসে এই ক্লাসরুমে। তারপর কোনো কথা ছাড়াই সোহাগকে উড়াধুরা মারতে থাকে। সোহাগকে মারার ফলে সোহাগের বন্ধুরা সাকিবকে মারতে এলে সাকিবের বাকি সব বন্ধুরাও দলের ছেলেরা উদ্যম মধ্যম দিতে থাকে সোহাগ ও তার বন্ধুদের। আধমারা করে ফেলেছে প্রায়। এক পর্যায়ে ইরা গিয়ে সাকিবকে থামায়। সাকিব থামছে না দেখে সাকিবের গালে একটা থাপ্পড় মারে ইরা আর বলে ওঠে, ছাড় বলছি ওকে। তুই কি ওকে মেরে ফেলবি নাকি? খুনি হয়েছিস নাকি সন্ত্রাসী হয়েছিস যে তুই মারপিট করছিস?
তা আবার আমার সামনে। কিন্তু ও তো তোমাকে। ব্যাস, অনেক হয়েছে, আর কোনো কথা নয়। সোহাগ বিশ্রী রকম একটা হাসি দেয় তাদের কর্মকাণ্ড দেখে। ইরা জানে সোহাগ নামের ছেলেটা ভালো নয়, সে যখন তখন সাকিবের ক্ষতি করে দিতে পারে, তাই সাকিবকে তার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। এ পর্যন্ত সোহাগ সাকিবের হাতে অনেক মার খেয়েছে। সোহাগ সাকিবের থেকে সিনিয়র, তবুও সাকিব আর কোনো কথা না বলে আরো কয়েকটা লাথি মেরে সোহাগকে চলে আসে সেখান থেকে। নিজের রাগটা কন্ট্রোল করার জন্য ক্যাম্পাসের ক্যান্টিনে বসে সিগারেট খেতে থাকে একের পর এক। নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, তার বন্ধুরা তাকে মানা করছে যেন সিগারেট না খায়। সিগারেট খেলে কষ্ট হয় তার, তবুও খেতে থাকে নিজের রাগটাকে দমানোর জন্য। সাকিবের যখন রাগ হয় তখন নিজের রাগটাকে কন্ট্রোল করার জন্য নিজের রাগটা সিগারেটের উপর দিয়ে চালিয়ে দেয়। কিছু সময় পরে ইরা সাকিবের সামনে এসে হাজির হয়। তারপর বেশ কয়েকটা ছবি তুলে নেয় সাকিবের আর বলে ওঠে, তোকে কতবার বলেছি যে তুই সিগারেট খাবি না, তাও খাচ্ছিস। আজকে বাসায় চল, তোকে বোঝাবো। এই ছবিগুলো আজকে আম্মুর হাতে তুলে দিব, আর বলবো দেখো তোমার ছেলে কি করে, তারপর দেখবো কি করে সিগারেট খাস। সাকিব কোনো কথা না বলে একের পর এক সিগারেট খেয়েই চলেছে। এটা দেখে আবার ইরা মাসুমের কাছ থেকে সিগারেট ও লাইটারটা নিয়ে সিগারেট খেতে থাকে। কয়েকটা দিতেই কেসে ওঠে ইরা। এটা দেখে সাকিব হাঁ করে তাকিয়ে আছে ইরার দিকে, সাথে সাকিবের বন্ধুরাও। আর ইরার বান্ধবীরা তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। সাকিব এরকম দেখে এবার সিগারেটটা ফেলে দেয়, সাথে ইরার। তারপর সাকিব ইরার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে কি চাই তোমার? যাও না, যাও। এই সোহাগকে বাঁচাও, ওই সোহাগকে বাঁচাও। আমার এখানে কি চাই? তোমরা কেন এসেছো? সাকিবের কথা শুনে ইরা এবার হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, ও এই বুঝি আমার জানটা রাগ করেছে আমার প্রতি। আচ্ছা দাঁড়া, তাহলে তাহলে তো কিছু একটা করতে হয়। তারপর সাকিবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরা সাকিবকে সেখান থেকে নিয়ে আসে ভার্সিটির বাইরে রাস্তার পাশে একটা ফুচকার দোকানের কাছে। সেখানে গিয়ে ফুচকাওয়ালা মামার কাছ থেকে 2 প্লেট ফুচকা নেয়। দুটোতেই ঝাল দেওয়া আছে। ইরা একের পর এক খেয়েই চলেছে। সাথে থাকা সাকিব তার খাওয়া দেখে হাঁ করে আছে। সাকিব এভাবে হাঁ করে আছে দেখে ইরা এবার তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে ঢুকিয়ে দেয় সাকিবের। সাকিব আনমনে সেটা খেতে থাকে। কিছু সময় পর সাকিব তার মুখে ঝাল অনুভব করে, হাতের প্লেটটা ফেলে দেয়, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ঝালের জন্য ইরা সাকিবের এরকম অবস্থা দেখে ফুচকা মামার কাছ থেকে পানি চায়, কিন্তু ফুচকার দোকানে পানি না থাকায় ফুচকা মামাকে বেশ ঝাড়ি দেয়। বেশ খানিকক্ষণ কথা শুনে ফুচকাওয়ালার কাছ থেকে চিনি চাইলে চিনি নেয়, বলে আরো বেশ কথা শোনায়। ফুচকাওয়ালাকে আশেপাশের পানি খুঁজে কিন্তু পায় না, এদিকে চিৎকার করছে। সাকিবের এরকম অবস্থা দেখে আশেপাশের লোকগুলো হাসাহাসি করছে। সাথে মেয়েগুলো এটা দেখে আর কোনো কথা না ভেবে 4 ঠোঁট এক করে দেয় ইরা। সাকিব এভাবে একেবারে হতবাক, কি যেন মিষ্টি পেয়েছে। সাকিব একেবারে স্তম্ভ হয়ে গেছে। এতক্ষণ ইরা কি করেছে কোনো খেয়ালই নেই। আশেপাশের মানুষ হাঁ করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে, চোখের পলক যেন ফেলছে না। কিছু সময় এভাবে কেটে যায়। হঠাৎ সাকিবের মনে পড়তেই ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইরাকে। তারপর ইরা লজ্জা পেয়ে সাকিবের বুকে মুখ লোকায়। সাকিব কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর সাকিব ইরাকে সরিয়ে দিয়ে বলে ওঠে, কি আপু, এটা কি করলে? আমার সব মান সম্মান উঠিয়ে নিলে। এখন আমাকে কে ভালোবাসবে বলো দেখি? আমিও তো কিছু জানি না, তোর ঝাল লেগেছিল, কোনো কিছু পাই নাই, তাই এই পদ্ধতিটা ইউজ করেছি। আমার কি দোষ বল? আমার তো মনে হয় আমার ঝাল তো হয়নি, কিন্তু তোমার ইচ্ছে হয়েছিল তাই তুমি এমন করেছো। আমি আজকে বাসায় যাই, তারপর ছোট আম্মুকে সব বলবো তুমি জোরপূর্বক ভাবে আমাকে রাস্তার মাঝে কি। কথা বলতে দেয় না আর সাকিবকে। তার আগেই তার পায়ে এক লাথি দিয়ে রাগ দেখিয়ে চলে আসে ইরা। সাকিবও হাসতে হাসতে ইরার পেছনে এসে গাড়িতে উঠে বসে পড়ে। ইরা কোনো কথা বলছে না, মাথাটা বাইরের দিকে করে আছে। এটা দেখে সাকিব বলে ওঠে, আপু, লিপকিসটা কিন্তু অনেক সুন্দর ছিল। এরকম যদি পাই তাহলে রোজ ফুচকা খেতে আমার কোনো অসুবিধা নেই। এরকম আগে কথা শুনে আরও রেগে যায়। এবার গাড়ির সিট থেকে উঠে এসে সাকিবের কোলে বসে পড়ে আর শার্টের কলার ধরে ঝাঁকাতে থাকে আর বলে ওঠে, কি বললি শয়তান? দাঁড়া, তোর আজকে খবর আছে। শুধু একবার বাসায় চল, তোকে বোঝাবো বিয়ের পর কি হয়। ইরা সাকিবের কোলে সারা পথ চড়ে এসেছে বাড়ি পর্যন্ত। বাড়ির ভেতরে ঢুকে যে যার মতো ফ্রেশ হতে চলে যায়। সাকিব বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনে ফোন আসে। ফোনের ওপার থেকে বলছে ফোন রিসিভ করতেই, হ্যালো ভাই, আমাদের ছেলেপেলে রেডি আছে তো? তারা 12টার দিকে ময়দানে নামবে।
আমরা কয়টায় বেরোবো? আমরা আজকে 11টার দিকে বেরোবো। আমাদের সকল ছেলেপেলেদের গোডাউনে রেডি থাকতে বলবি, অপারেশন যেন সাকসেসফুল হয়। ওকে ভাই, ঠিক আছে, সব কিছু রেডি করা আছে। তারপর ফোন কেটে দেয়। সাকিব একটা গুগল ম্যাপ বের করে দেখতে থাকে এলাকাটা ভালো করে, কোন দিক দিয়ে অ্যাকশন নিলে তারা সহজেই প্রতিহত করবে বিপরীত দলকে। আর মনে কাজ করতে থাকে সাকিব। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছন করে দেখে ইরা দাঁড়িয়ে আছে। এটা দেখে সাকিব বলে ওঠে, আপু তুমি এখানে এখনো ঘুমাওনি? এখানে কি করছো? যাও ঘুমাও। না রে, ঘুম আসে না, তোকে ছাড়া কেমন জানি লাগছে, তাই তোর কাছে এলাম। চল না, আমাকে ঘুম পাড়িয়ে দিবি। কি এত বড় মেয়ে হয়েছো আর আমাকে নিয়ে ঘুমাবে? এখন এখান থেকে যাও, না হলে ছোট আম্মুকে ডাক দিব এখনই। তুই আমার সাথে ঘুমাবি কিনা বল, না হলে কিন্তু আমি বড় আম্মুকে এখনই ডাকবো আর বলবো তুই আমাকে মেরেছিস। তারপর দেখিস তোর কি হাল হয়। আমি পারবো না, আমি একটা জরুরি কাজ করতেছি। ইরা আর কোনো কথা না বলে ধপ করে বসে পড়ে সাকিবের কোলে। তারপর সাকিবের দুই হাত তার পেটের মধ্যে রাখে আর বলে, এখন কাজ করো। সাকিবও পড়েছে আচ্ছা জ্বালায়। এদিকে তাকে বের হতে হবে রাতের অন্ধকারে রাজা হওয়ার জন্য, আর অন্যদিকে এই বাঁচার মেয়ের প্যারা। অনেক কষ্টে বুঝিয়ে শুনে ইরাকে ঘুম পাড়ার বদলে তাকে কোলে নিয়ে শুয়ে দিয়ে আসে সাকিব। যখনই চলে আসতে যাবে তখনই ইরা সাকিবের হাতটা টান দেয়। সাকিব উল্টো হয়ে পড়ে যায় ইরার উপরে। আবারও একত্রিত হয়ে যায় 4 ঠোঁট। তারপর ইরা সাকিবের ঠোঁটে একটা কামড় দেয় আস্তে করে, দিয়ে কাঁথা নিয়ে ঘুমিয়ে পড়ে। সাকিব পাগলি বলে মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে তার নিউ গন্তব্যের উদ্দেশ্যে। সাকিব নিজের রুমে রেডি হচ্ছে, পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট, মাথায় হেড, মুখে মাস্ক, এক হাতে বন্দুক, অন্য হাতে ব্রেসলেট, তারপর হ্যান্ড গ্লাভস, চোখে রঙিন সানগ্লাস। বেরিয়ে পড়ে চুপি চুপি। বাড়ির ভেতর থেকে R15 বাইকটি নিয়ে গোডাউনের উদ্দেশ্যে দেখতে দেখতে 12টা বেজে যায়। ঠাকুরগাঁ হাইওয়ে রাস্তা, বড় মাঠ চারিদিকটা ঘিরে রেখেছে। বেশ কিছু ছেলে পেলে দেখতে দেখতে 12:30 বেজে গেছে। সবার কানে হেডফোন, প্রায় 1টা বাজতে চলেছে। এখনো আসছে না দেখে এবার মাসুদ সাকিবকে ফোন দেয়, বলে ওঠে, হ্যালো ভাই, আমরা তো রেডি আছি, কিন্তু এখনও তো কেউ এলো না। তারা কি খবর পেয়ে গেছে যে আমরা এখানে অ্যাকশন নিতে চলেছি তাদের বিরুদ্ধে? না মাসুদ, তারা অবশ্যই আসবে, কারণ সোহাগ কোনোদিন ছেড়ে দেওয়ার পাত্র না। তার টাকার নেশা খুব, তাই তাকে আসতে হবে। আর আমাদের হাতে একটা মাত্র প্রমাণ আছে, ওকে ধরতে পারলে এখানে জীবিত মেরে ফেলবো। ওর জন্য শহরের আজকে এই অবস্থা। ভাই, আমার মনে হয় না যে সে আসবে, হয়তো তার সাঙ্গপাঙ্গরা আসবে, ওরা ম্যাক্সিমাম বেশি আসবে। ওকে, দেখা যাক। দেখতে দেখতে আরো বেশ কিছু সময় পেরিয়ে যায়। হঠাৎ দুদিক থেকে পরপর বেশ কয়েকটা গাড়ি এসে রাস্তার মাঝে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে মাত্র 2জন ব্যক্তি। সাকিবরা ভেবেছিল হয়তো বেশ বড় একটা গ্যাং আসবে, কিন্তু সেটা না, এসেছে মাত্র 2জন। এটা দেখে বেশ অবাক হয়েছে সাকিবরা। গাড়ি থেকে 2জন নেমে আসে, একজন জব্বার আর একজন জাবেদ। চারিদিকে বেশ অন্ধকার জমেছে। আকাশের আবার আজকে তারার মেলা, চাঁদের মেলা, জ্যোৎস্না। রাতের মেলার চারদিকটা অনেক ফটফটে আবছা আবছা অন্ধকার। জব্বার হলো শহরের কুখ্যাত সন্ত্রাসী, আর জাবেদ হলো সোহাগের ডান হাত। সোহাগের কথা মতো কাজ করে এই জাবেদ। দেশের সন্ত্রাসী ও টাকার বিনিময়ে কাজ করে তারা। দুজনের মুখোমুখি এসে দাঁড়ায় আর বলে ওঠে, পুরো 15 লক্ষ টাকার মাল আছে, আর তোর ভাই সোহাগরে বলে দিবি মালটা যেন ভালো করে সাপ্লাই করে, আর আমার নামটা যেন প্রকাশ না হয়, না হলে তুইও বাঁচবি না আর তোর বসও বাঁচবে না। আমাদেরকে মারবি তুই? শোন, তুই কিন্তু এখন বর্তমানে সিংহের গয়ে আছিস, আর এই সিংহ একবার থাবা মারলে চিরতরে শেষ। আর এই জাবেদ যা বলে তাই করে, কথার কোনো নড়চড় হবে না। বলে দিয়েছি যখন, তখন হবে না। গুড বাই। এই বলে যখনই জাবেদ আর জব্বার দুজনের গাড়িতে চলে যাবে, তখনই পরপর চারদিক দিয়ে বেশ কয়েকটা বুলেট এসে তাদের গাড়ির টায়ারগুলো পাঞ্চার করে দেয়। হঠাৎ এমন হওয়াতে জাবেদ আর জব্বার কোনো কিছু বুঝে উঠতে পারে না। পালাতে চেষ্টা করলে পালাতে পারে না। চারিদিক দিয়ে ঘিরে ফেলে সাকিবের দলবল। জব্বার চিনে ফেলেছে সাকিবকে, জাবেদ চিনে ফেলেছে সাকিবকে। সাকিবের হাতে একবার ধরা পড়েছে মানে মৃত্যু নিশ্চিত। তাদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মাসুদ, মাসুম, রানা, সিফাত, শাহিন তার দলের ছেলেরা তাদের দুজনকে চ্যাংদোলা করে ঝুলিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে যায় তাদের গোডাউনে। সেখানে গিয়ে হাতগুলো রশ্মির সাহায্যে বেঁধে ফেলে, তারপর তাদের দাঁড় করিয়ে রাখে।
তাদের সামনে কিছু ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কিছু লোহা, কিছু অস্ত্র রাখা হয়, যেসব দেখে আঁতকে ওঠে জব্বার ও জাবেদ। জব্বার ও জাবেদ ভয়ে কোনো কিছু বলতে পারছে না, শুধু মুখ দিয়ে লালা বের হচ্ছে। মাসুদ একটা লোহার রডে আগুন ধরায়, আগুনে গলাবার পর লোহার টক টক হয়ে ওঠে, গরম ধোঁয়া বের হচ্ছে। সেই লোহার রড থেকে সাকিব জাবেদের পায়ে আস্তে করে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে লোহার শিকটা পায়ের এফোর ওফর বেরিয়ে যায় জাবেদের। জাবেদ গগন কাঁপানো এক চিৎকার দেয়, তার চিৎকারে যেন থরথর করে কাঁপছে পুরো বিল্ডিংটা। জাবেদের যেরকম ভয়ঙ্কর অত্যাচার দেখে জব্বার প্যান্টের মূলমন্ত্র করে ফেলেছে। একই শাস্তি দেওয়া হয় জব্বারকে। জব্বার শুধু লাফাতে শুরু করেছে, তারপর তাদের হাতের মধ্যে রাখা হয়, পায়ের তালুতে রাখা হয়। পাগুলো মুহূর্তের মধ্যে গলে ঝলসে যায়। জাবেদ ও জব্বারের চিৎকার তাদের ভালো লাগছে না দেখে তাদের মুখে দুইটা রুমাল ঢুকিয়ে দেয়। তারপর একটা ছুরি বের করে তাদের কানগুলো কেটে নেয় যাতে তারা শুনতে না পায়। তারপর হাঁটু পর্যন্ত তাদের পাগুলো কেটে নেয় যাতে তারা লাফাতে না পারে। তারপর তাদের জিহ্বা কেটে নেয় যাতে তারা কথা বলতে না পারে। তারপর তাদের দুই ঠোঁট একসাথে সেলাই করে দেয় দুজনে। তাদের এরকম মর্মান্তিকের পেট্রোলে অন্য সিম থেকে পাঠিয়ে দেয় সোহাগের ফোনে। সোহাগ এরকম দৃশ্য দেখে আঁতকে ওঠে। তারপর তাদের বুক কেটে নেয়। তারপর তাদের বুকের ভেতর হাত ঢুকিয়ে কলিজাটা বের করে নিয়ে আসে। তারপর তাদের পাকস্থলী কেটে ফেলে। পেটের ভেতর থেকে লিভার ও কিডনি দুটো বের করে নিয়ে কালো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে। আধমরা হয়ে আছে জিভটা, ধুকু ধুকু করতেছে তাদের এরকম কষ্ট দেখে আর কষ্ট দেবে না বলে সাকিব এবার মাসুদের কাছ থেকে একটা চাইনিজ কুড়াল নেয়। তারপর কুড়াল দিয়ে বেশ কয়েক খণ্ড করে ফেলে তাদের শরীরটাকে। তারপর তাদের শরীরটাকে হাঙর দিয়ে খাওয়াতে বলে কিছু অংশ রাস্তায় কুকুরদের আর কিছু অংশ আকাশে উড়িয়ে দিতে, কারণ আকাশের পাখিদের ক্ষুধা আছে কাকেদের, শকুনদের। আজকাল খাবার না পেয়ে পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিবেশ খারাপ হওয়ার কারণে আজকাল পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের এরকম গাছপালা কেটে ফেলা পরিবেশকে দূষণের কারণে হাজারো পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যেসব পাখি দেখেছি সেই সব পাখি পরের প্রজন্ম দেখবে না। মানুষ নিজেই নিজেদের ধ্বংস করছে, তাই পশু পাখিদেরকে বাঁচিয়ে রাখতে হলেও তাদেরকে কিছু খাওয়াতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমরা একটা গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের আশেপাশে প্রাকৃতিক সম্পদ ও মানুষের আবেগ চেতনা প্রজন্ম। আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমাদের পাখি, আমাদের দেশের সম্পদ কখনোই বিলুপ্ত হবে না। আজকাল দোয়েল পাখি, বাবুই পাখি, টুনটুনি পাখি এসব দেখা যায় না। যে পাখিগুলো আগে ঘরে ঘরে ছিল, এগুলো সব মানুষের কারণেই বিরক্ত হয়ে যাচ্ছে। তাই আমরা যদি সতর্ক থাকি, আমাদের পরিবেশ সতর্ক থাকবে, জীবাণু মুক্ত থাকবে, আমরা সুস্থ থাকবো। বাকিটা আপনারা বুঝে নিয়ে চলুন গল্পে ফিরে আসা যাক। দেখতে দেখতে রাত 2টা বেজে গেছে। এদিকে ইরার ঘুম ভেঙে গেছে, তাই ইরা দেখতে চলে গিয়েছে সাকিব কি করে। তার রুমে গিয়ে দেখে সাকিব নেই। এটা দেখে বেশ চিন্তায় পড়ে যায় ইরা মনে করেছে সাকিব কোনো মেয়ের সাথে দেখা করতে গেছে, তাই পুরো বাড়ি কান্নায় ও ভাঙচুরে মাতিয়ে তুলেছে। এত ভাঙচুর ও কান্নার শব্দে আসমা বেগম ও জান্নাত বেগম, তাদের দুই স্বামী অর্থাৎ সাকিবের বাবা ও ইরার বাবা বেরিয়ে আসে মেয়েকে দেখতে। এত কান্না করতে দেখে আসমা বেগম বলে ওঠে, কি হয়েছে রে মা, এইভাবে কাঁদছিস কেন তুই? এখনো ঘুমাসনি কেন? ইরা কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে। তাকে এভাবে কান্না করতে দেখে আসমা বেগম আবার বলে ওঠে, তবু এরা কোনো কথা বলে না। সাকিবের আম্মু আসমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে বলে ওঠে, আম্মু, তোমার হারামি ছেলে এত রাতে ঘরে নেই, জানি না কোন মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করতে গেছে। আমি ওকে ছাড়া কোনোভাবেই ঘুমাবো না। মেয়ের মুখে এরকম কথা শুনে জান্নাত বেগম ও ইরার বাবা, সাকিবের বাবা সবাই একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে। সবাই বুঝে গেছে যে ইরা সাকিবকে পছন্দ করে এবং ভালোবাসে, তাই এরকম পাগলামি করছে। সাকিবের আম্মু আসমা বেগম বলে ওঠে, দেখ, আমার পাগলি মেয়ে আমার ছেলেটাকে ভালোবাসিস, এ কথা আগে বললেই হয়ে যেত। হ্যাঁ, আমি তোমার ছেলেকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাকে ছাড়া আমি থাকতে পারি না। তাকে আমার লাগবে, না হলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা হয়েছে, আমি জানতাম যে তুই আমার ছেলেটাকে ভালোবাসিস আর আমিও আমার মেয়েটাকে ভালোবাসি, তাই আমার মেয়েটাকে আমি আমার ঘরেই রেখে দিব। ঘরের মেয়ে ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরে থাকবে, এটাই ভালো। তুই তোর ঘরে যা, সাকিব আসলে ওকে আমি আচ্ছা করে বকে দেব, তোর রুমে পাঠিয়ে দিব। না, ও
ও যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এখান থেকে এক পাও যাব না। ওকে আজকে আমি মেরেই ফেলবো। ও এত রাতে কোথায় গেছে? এটা কি হচ্ছে ইরা? তোমার যেটা তোমার বড় আম্মু করতে বললো সেটা করো, রুমে যাও। আর শাকিল আসলে ওকে কোনো কিছুই করবি না তুই। যদি শুনি তুই আমার ছেলেটাকে কোনো কিছু করেছিস তাহলে তোর হাল বেহাল করে দিব। বড় আম্মু দেখছো, আমাকে কিন্তু আম্মু বকা দিচ্ছে। ছোট, তুই চুপ থাকবি, নিজের রুমে যা। আর মা, তুই এখানে থাকিস, আর সাকিব আসলে আমাকে ডাকিস। আমি আমার রুমে গেলাম। না, সবাই এখানে থাকবে। ওকে আজকে সবার সামনে আমি আচ্ছা করে বকবো। দেখতে দেখতে রাত 3টে বেজে যায়। সবাই ড্রয়িং রুমে অপেক্ষা করছে সাকিবের জন্য। সাকিব সবকিছু করে সবাইকে বুঝিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। পোশাক আশাক বেশভূষ পাল্টিয়ে বাড়ির ভেতর কলিং বেল না চেপে ডুপ্লিকেট দেওয়ার চাবি ব্যবহার করে ঘরের ভেতর প্রবেশ করে। এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা শান্ত দেখে চুপি চুপি নিজের রুমে যেতে নিলে হঠাৎ করে ঘরের বাতি জ্বলে ওঠে। সাকিব চমকে ওঠে, দেখে পরিবারের সবাই বসে আছে। ইরা দৌড়ে এসে সাকিবের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, তুই কোথায় গিয়েছিলি এত রাতে? কি করছিলিস? কার সাথে দেখা করতে গিয়েছিলিস বল? এসব বলছে আর অঝরে কাঁদছে ইরা। সাকিব কি বলবে কোনো কিছু ভেবে পায় না। পুরো পরিবারের ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। সাকিব তার আম্মুকেও খুব ভয় পায়। এবার আসমা বেগম বলে ওঠে, তুই কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কি জন্য গিয়েছিলি? আমি কোনো কিছু জিজ্ঞেস করব না। আমার মেয়েটা তোকে ছাড়া ভীষণ কষ্টে আছে। সে তোর সাথে ঘুমাতে চায়। তুই তাকে কল করে তার রুমে নিয়ে গিয়ে ওর সাথে ঘুমিয়ে পড়। যদি শুনি তুই ওর সাথে কোনো কিছু করেছিস তাহলে তোকে গরম তেলে বাউচি দিয়ে মারবো। ইরাকে শান্ত করার জন্য তার রুমে নিয়ে যায়। তারপর ইরাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাকিব নিজের বুকে জড়িয়ে ধরেই রাখে, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। তারপর ইরাকে কাঁথা টেনে দেয় তার শরীরের উপর দিয়ে। তারপর তার রুম থেকে চলে আসে। ড্রয়িং রুমে শায়লা বেগম ছেলেকে দেখে কি হয়েছিল জিজ্ঞেস করে। সাকিব প্রথম থেকে শেষ পর্যন্ত কলেজে ঘটে যাওয়া বিষয়গুলো সব খুলে বলে। আসমা বেগম তাদের খুব শীঘ্রই বিয়ে দিবে বলে সিদ্ধান্ত নেয়। আর আজকে সাকিবের বাবা ও চাচা আসলে এই বিষয়ে তাদের সাথে শেয়ার করবে, কারণ দিন দিন ইরার পাগলামা বেড়েই চলেছে। এরই মধ্যে ইরার ঘুম ভেঙে যায়। অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে বাড়ির বাইরে বের হয়। সাকিব আর বাড়ি ফেরেনি। দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত 10টা। আজকে আকাশটা ঘন কালো আধারে ছেয়ে গেছে। এই বুঝি অঝোর সুরে ঝরঝর করে বৃষ্টি নামবে। বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। যানবাহন, মানুষের সমাগম, পাখির কিচিরমিচির, ঝিঝি পোকার ডাক সব নিস্তব্ধ হয়ে গেছে। পরিবেশটা যেন বৃষ্টি পড়াতে শীতল অনুভব করছে। আকাশে মেঘের সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ রকম বিকট আওয়াজে গর্জন করছে। অন্যদিকে প্রিন্সিপাল, শহরের মেয়র, কলেজের রাজনৈতিক বিপরীত দলের সোহাগ এবং অপমানিত কলেজের পায়েল এবং আন্ডারওয়ার্ল্ডের টপ সিক্রেট ক্রিমিনাল ভিক্টর, যার ডায়লগ একটাই, মাথা আমার নেই, চুল করি না আমি কোনো ভুল। এই ডায়লগটা একবার দেয় তো পুরো শহর কাঁপিয়ে দেয়। তাদের সাথে মিলিয়েছে কলেজের প্রিন্সিপাল, শহরের মেয়র, অপমানিত পায়েল এবং রাজনৈতিক বিপরীত দল সোহাগ। একটা পরিত্যক্ত বাড়ির ড্রয়িং রুমে বসে আছে 4 জন মিলে, ল্যাপটপের সামনে রাখা। ল্যাপটপের ওপার পাশে ভিক্টর আছে এবং ভিক্টরের সাথে কন্ট্যাক্ট করেছে এই 4 জন। চলুন সাকিবের সাথে এদের শত্রুতা কি, কেনই বা প্রতিশোধ নিতে চাচ্ছে ক্লিয়ার করে আসি আপনাদের সাথে, না হলে বুঝবেন না গল্পটা কোথা থেকে কি হচ্ছে। হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই পরিকল্পনা করবে সাকিবকে জেলে পাঠানোর জন্য। অর্থাৎ প্রিন্সিপালের ছেলে গরিব বাবার এক মেয়ে নৃশংসভাবে রেপ করেছিল, আর ওই কেসটা দায়িত্ব পড়েছিল আসমা বেগম অর্থাৎ সাকিবের আম্মুর হাতে। প্রিন্সিপাল সাকিবের আম্মুকে 1 কোটি টাকা দিতে চেয়েছিল, কিন্তু সাকিবের আম্মু রাজি না হওয়াতে প্রিন্সিপালের ছেলের ফাঁসি হয়। রায় শোনায় প্রিন্সিপাল এই শোকে বেশ কিছু মাস ভার্সিটিতে আসেনি, আর আসমা বেগম ছেলেকে জেলে পাঠিয়ে তার প্রতিশোধ নেবে। এইদিকে সোহাগ হচ্ছে কলেজের বিপরীত দলের নেতা। সে সবসময় কলেজের হাঙ্গামা, র্যাগিং এবং বিভিন্ন দুর্নীতিতে যুক্ত আছে। সাকিব থাকায় সে এসব করতে পারছে না। আর তখন সোহাগ ইরাকে ভালোবাসে, কিন্তু সাকিব থাকায় ইরা সোহাগকে ভালোবাসে না, এই জন্য সেও প্রতিশোধ নেবে। শহরের মেয়র, যে কিনা শহরের রক্ষা কথা, সেই হয়ে গেছে রক্ষার বদলে ভক্ষক।
সাকিব আসমা বেগমের সন্তান। মেয়র সেটা জেনে গেছে। মেয়রের চোরা কারবারির মাল পুলিশ ধরেছিল এবং তার কেস কোর্টে তোলা হয়, আর সে দায়িত্ব আসমা বেগমের ওপর পড়ে এবং 2 বছরের জন্য থানায় আটকে রাখা হয় মেয়রকে এবং তার সব সম্পত্তি ও কালোবাজারি সরকারের হাতে তুলে দেয়। এই জন্য সাকিবের ওপর প্রতিশোধ নেবে আর আসমা বেগমকে নিঃস্ব করার জন্য প্রতিশোধ নেবে। পায়েল হচ্ছে পাগল প্রেমিকা। পায়েল সাকিবকে খুব পছন্দ করে, জানি না ভালোবাসে কিনা। ইরা ভরা কলেজের মাঠে এক অপমান করেছে, তার এই অপমান সহ্য করতে না পেরে পায়েল এই 3 জনের সাথে হাত মিলিয়েছে প্রতিশোধ নেবে বলে সাকিবের কাছ থেকে। সর্বশেষে রয়েছে ল্যাপটপের ওপাশে ভিক্টর। ভিক্টর হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের। সে দেশের বাইরে থেকে দেশের ভিতরে বিভিন্ন অপরাধমূলক কাজ করে। তার কাজে অনেকবার বাধা দিয়েছে সাকিব। সে দেশে থাকার সেসব কাজ করতে পারে না, ব্যবসায় তার লস হয়। তাই এদের সাথে হাত মিলিয়ে এর সাথে সাকিবকে শেষ করে দেওয়ার জন্য এই হচ্ছে তাদের পরিকল্পনা করতে বসে গেছে পায়েল। বলে ওঠে, ওইরা সবার সামনে আমাকে কলেজে থাপ্পড় মেরেছে, এর প্রতিশোধ আমি নেবই। আমার কাছে একটা দারুণ পরিকল্পনা আছে মেয়র সাহেব, এবং আমাদের সাথে আছে ভিক্টর সাহেব। আমাদের একটা চালে পুরো তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। সাথে ওই আসমা বেগম নিজের আপনজন হারানোর কেমন ব্যথা হয় সেটা অনুভব করবে। এক কথায় আমাদের একটা পরিকল্পনায় তাদের পুরো পরিবারটাই ভেসে যাবে। কিন্তু পরিকল্পনাটাই বা কি? তুমি কি এমন করতে চাইছো যেটা দিয়ে পুরো পরিবার শেষ? শোন তাহলে, পরিকল্পনাটা হচ্ছে শেষবারের মতো পায়েল, তুমি গিয়ে ওকে একটা কথা বলার জন্য একা ডাকবে একটা রুমে কিংবা বাথরুমে। তারপর নিজের শরীরের জামা এমন অবস্থা করবে নিজের যাতে দেখে তোমাকে মনেই হবে তোমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। তারপর শুরু করব আমরা আমাদের নাটক। এই নাটকেই ও জেলে, আর রায় দেবে আসমা বেগম, আর ফেঁসে যাবে সে আমাদের মিথ্যা ষড়যন্ত্রের জালে। আর নিশ্চয়ই বোঝাতে হবে না কি করতে হবে। তারা 5 জনই বুঝে যায় কি করতে হবে। উপর থেকে তাদের সকল রকম আইনি সাহায্য দেবে এবং রাজনৈতিক সাহায্য দেবে ভিক্টর। তারা তাদের মতো বেরিয়ে পড়ে পরের দিন ভার্সিটিতে নতুন এক ধামাকা করবে বলে। এইদিকে দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। চারিদিকে পানির বৃষ্টির শব্দে চারদিকটা থই থই করছে। বৃষ্টির আওয়াজে পরিবেশটা বেশ অন্ধকার। সাকিবের দল রাস্তার মাঝখানে গাছের নিচে বেঁধে ফেলে 2 লোককে, হাকিম ও রিয়াদ। এরা সুদের ব্যবসা করে, মানুষের কাছ থেকে চক্রবর্তী সুদ খেয়ে তাদের রক্ত চুষে খায় এবং তাদের টাকা পরিশোধ করতে না পারলে তাদের সম্পত্তি জোরপূর্বকভাবে তাদের কাছ থেকে নিয়ে নেয়। তারপর তাদের হত্যা করে মেরে ফেলে, পুঁতে দেয়। পুলিশ খবর পেলে তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে চুপ করিয়ে দেয়। এই খবরটা পেয়েছে সাকিব ও তার দলবল। সাকিব, শিয়াম, মাসুম, তাদের 3 জন হাতে ছুরি, পিস্তল ও কুড়াল। কোনো কথা ছাড়াই যাতে চিৎকার করতে না পারে তাদের মুখের ভিতর ঢুকিয়ে দেয় রুমাল। তাদের শরীরটা কেটে ফালা ফালা করে ফেলে। ধীরে ধীরে হাতের শিরা, পায়ের শিরা কেটে দেয়। তাদের কিডনি ও লিভার বের করে নেয়, সেইগুলো বাজারে বিক্রি করবে বলে এবং গরিব দুঃখীকে সাহায্য করবে বলে। তারপর তার জিহ্বা কেটে ফেলে, মুখের ভেতর কয়েকটা সিগারেট জ্বালিয়ে ঢুকিয়ে দেয় মুখের ভেতর। তারপর মুখটা সেলাই করে দেয়, হাত পাগুলো কেটে ফেলে 3 জন মিলে। তারপর ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। যখন মরমর অবস্থা তখন তাদের চোখ উপড়ে ফেলে সেইগুলো বিক্রি করার জন্য। তারপর ধারালো ছুরি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে তাদের শরীরটা কেটে টুকরো টুকরো করে ফেলে। তারপর তারা চলে যায় তাদের নিজ গন্তব্যে। সাকিব গিয়ে ঘুমিয়ে পড়ে ইরার পাশে, নইলে পাগলিটা প্রতিদিনের মতো চিৎকার করতে শুরু করবে। সে তার পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই খেতে বসেছে, তখন তাদের মধ্যে থেকে আসমা বেগম বলে ওঠে, আজকে ভার্সিটি থেকে তাড়াতাড়ি আসবি, কারণ আজকে তোদের পাকা কথা ফাইনাল করব। আমি চাই না তোরা বিয়ে না করে এক ঘরে এতদিন থাক। এই কথা শুনে সাকিবের গলার ভাত আটকে যায়। ইরা তাকে পানি দেয়। সবাই সাকিবের এইরকম কাণ্ডে হু হু করে হেসে ওঠে। তারপর সবাই হাসি মুখে বেরিয়ে যায় যে যার কাজে। সাকিবিরা চলে যায় ভার্সিটিতে। আজকে কেন জানি না ভার্সিটির পরিবেশটা থমকে আছে, কি যেন হতে চলেছে। এইদিকে ইরার মনটা খসখস করছে। আসমা বেগমও মনটা কেমন যেন আনচান আনচান করছে। কেউ কোনো কিছুই বুঝতে পারছে না।
ইরা চলে যায় তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিচ্ছে মাফি, বিপাশা, আশা। অন্যদিকে আড্ডা দিচ্ছে মাসুম, মাসুদ, সাকিব, রিয়াদ, রাজ, সৌভিক, শাওন, ইয়াজ, তৌফিক। এরা সবাই সাকিবের বন্ধু। সবাই আড্ডা দিচ্ছে একসাথে। তখনই তাদের আড্ডার মাঝে উপস্থিত হয় পায়েল। পায়েল এসে বলে ওঠে, সাকিব, আমার সাথে চলো না, তোমার সাথে আবার শেষবারের মতো কিছু কথা আছে, হয়তো আর দেখা হবে না। সাকিব কোনো কথা বলে না। পায়েল বারবার তাকে যেতে বলছে, সাকিব কোনো কিছু বলছে না। এটা দেখে মাসুম বলে ওঠে, ভাই ও যেহেতু বলছে অনেকক্ষণ ধরে, তাহলে তোর ওর কথাটা শোনা দরকার আছে। যা শুনে আয়, আমরা তো এখানে আড্ডা দিচ্ছি। তারপর পায়েল সাকিবকে নিয়ে চলে যায় দোতলার রুমে। রুমটা বন্ধ ছিল, নিস্তব্ধ, তেমন এদিকে কেউ আসে না। রুমের মধ্যে দুজনে ঢুকে হঠাৎ করেই দরজা আটকে দেয় পায়েল। তারপর পায়েল নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, শরীরের চুলগুলো এলোমেলো করে দেয়, যাতে তাকে দেখে মনে হয় কেউ জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে। পায়েল সাকিবকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। হঠাৎ এত কারো চিৎকার শুনে প্রিন্সিপাল সোহাগ চলে আসে তাদের কিছু ছেলেপুলে ও মেয়েকে নিয়ে। তাদের দরজা ভেতরে ঢুকে যা দেখে, তাদের সবাই মারধর করতে থাকে সাকিবকে। সাকিবের বন্ধুরা এসে সবাইকে থামায়। সেখানে চলে আসে ইরা ও তার দুই বান্ধবী। পায়েল ইরাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে ওঠে, আপু, এই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও, ও আমাকে নষ্ট করতে চেয়েছিল, প্লিজ আপু আমাকে বাঁচাও। ইরা কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। সাকিবের প্রতি তার ঘৃণা জন্মাতে শুরু করেছে তার মনে। কেননা পায়েল যা অবস্থা তাতে দেখেই বোঝা যাচ্ছে সাকিব তার সাথে এমন করেছে। পায়েল আবার বলে ওঠে, আপু, আমিও কি শেষবারের মতো ওর কাছে মাপ চাইতে এসেছিলাম, কিন্তু সে আমার সাথে এসব করবে আমি কোনো দিন ভাবতে পারিনি। তুমি ঠিকই বলেছিলে আপু। ইরা কোনো কথা না বলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় সাকিবের গালে। সবার সামনে প্রিন্সিপাল ফোন করে শায়লা বেগমকে, অর্থাৎ সাকিবের পুরো পরিবারকে ফোন করে ভার্সিটিতে আসতে বলে, সাথে পুলিশ এসেছে। সাকিব বলে ওঠে, আপু বিশ্বাস করো, আমি এসব করিনি। ও আমাকে ইচ্ছে করে রুমে বন্ধ করে নিজের এসব করেছে। আমি ওর সাথে কোনো কিছু করিনি, আমাকে বিলিভ করো তোমরা। সাকিব এইসব বলছে আর সবার হাতে পায়েও ধরছে আর বলছে কাঁদতে কাঁদতে। কেউ তার কথা শুনে না। অবশেষে আর সহ্য করতে না পেরে ইরা আরও বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় ও বলে ওঠে, চুপ জানোয়ারের বাচ্চা, কি দোষ ছিল আমার ভালোবাসার? আমি তো শুধু তোর কাছ থেকে একটু ভালোবাসাই চেয়েছিলাম, তার বিনিময়ে তুই এটা আমাকে দিলি। তোরা আসলে সব ছেলেগুলো খারাপ। তোর যদি এত শরীরের চাহিদা ছিল তাহলে আমাকে বলতে পারতি, আমি আমার সবটুকু উজাড় করে দিতাম তোকে। তবু তুই এটা কেন করলি? এইসব বলছে আর অঝরে কাঁদছে। কাঁদতে কাঁদতে আসমা বেগমকে জড়িয়ে ধরে ইরা। আসমা বেগম পুলিশের উদ্দেশ্যে বলে ওঠে, পুলিশ অফিসার, এরকম ধর্ষককে সমাজে রাখা খুব রিস্ক, আপনি ওকে জেলে নিয়ে যান। আসমা বেগমের মুখে সাকিবের কথা শুনে বিশাল রকমের একটা ইলেকট্রনিক্যাল শক খায়। নিজের মা হয়ে কি করে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, তাও আবার নিজের মুখে বলছে যেন তাকে নিয়ে যাওয়া হয় জেলখানার ভিতর। এটা শুনে একেবারে হতবাক, বলার ভাষা হারিয়ে ফেলেছে। তবুও গলা ফাটিয়ে চিৎকার করে শেষবারের মতো বলে ওঠে, ওয়েট, পুলিশ অফিসার, তোমরা খুব পস্তাবে নিজের ছেলেকে বিশ্বাস না করে। আর এই তোমার ভালোবাসার মিস ইরা, আরে তুমি তো ভালোবাসাই চেনো না। যার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই সে ভালোবাসবে আমাকে? সত্যিটা একদিন সবার সামনে আসবে, সেদিন হাজার আফসোস করলেও আমাকে পাবে না। সাকিবের আর কোনো কথা বলতে না দিয়ে টেনে হিসড়ে পুলিশ অফিসার নিয়ে যায় গাড়িতে থানার উদ্দেশ্যে। ইরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পানি ফেলছে। পরিবেশটা শান্ত হলে সবাই যে যার মতো বেরিয়ে যায়। এদিকে পায়েল, সোহাগ, প্রিন্সিপাল চোখের ইশারায় সাকসেস বলে। তারপর অট্টহাসিতে মেতে ওঠে তিনজন। 2 দিন পর, এই 2 দিনে সাকিবকে অনেক টর্চার করা হয়েছে তার মুখ থেকে স্বীকার করানোর জন্য যে সে এসব করেছে, কিন্তু সে একই কথা বলেছে সেসব কিছুই করেনি। এই 2 দিনে ইরা নিজের অবস্থা বেহাল করে ফেলেছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আজকে কোর্টে সাকিবকে তোলা হবে। আসমা বেগম তার পুরো পরিবার গেছে। আসমা বেগম ওই কেসের রায় ঘোষণা করবে। সবাই কোর্টে এসে উপস্থিত হয়েছে। বাদী পক্ষের উকিল ও আসামি পক্ষের উকিলের মধ্যে হাড্ডাহাড্ডি লেগে গেছে। কেসটাকে নিয়ে কেউ বলছে এসবের দোষী নয় সাকিব, কেউ বলছে এসবের দোষের সাথে জড়িত আছে। অবশেষে বাদী পক্ষের উকিল প্রমাণ করে দেয় যে এসবের পিছনে সাকিবের হাত আছে। আসমা বেগম নিজের ছেলের বিরুদ্ধে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।
সাকিবকে শেষবারের মতো দেখে নেয় সবাই। সাকিবের সাথে ইরা দেখা করতে চাইলে সাকিব দেখা না করে চলে যায়। এই ছিল অতীতের কাহিনী। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়। জেলের ভিতর এর মধ্যে তার বন্ধুরা দেখা করতে এসেছিল সাকিবের সাথে, কিন্তু সাকিব কারোর সাথেই দেখা করেনি। সাকিবের পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে। সাকিবের জীবনের এত কষ্ট, এটা শুনে রাহাত, আপন, আলমগীর সবার সান্ত্বনা দিতে থাকে। সাকিবকে দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দেয় সকাল হয়েছে। এই 5 বছর সাকিব নিজের কোনো যত্ন নেয়নি। চুল, দাড়ি, নখ, শরীরের যা তা অবস্থা। পুরো পাগলের মতো হয়ে গেছে দাড়িগুলো, চুলগুলো ইয়া বড় হয়েছে। তাকে সবাই চুলগুলো কাটতে বলে, সে একটা কথাই বলে, এগুলো তার স্মৃতি হিসাবে তার কাছেই থেকে যাবে। হঠাৎ তাদের কথার মাঝে জেলার সাহেব এসে বলে ওঠে, সাকিব, রাহাত, আপন ও আলমগীর, তোমাদের সততা ও ভালো ব্যবহারের জন্য তোমাদের সুখবর আছে। তোমরা আজ থেকে মুক্তি, স্বাধীন মুক্ত পাখির মতো ঘুমাতে পারবে। তোমাদের 7 বছরে জেল হয়েছিল। তোমাদের ভালো ব্যবহারের জন্য তোমাদের 2 বছরের শাস্তি মওকুফ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের জন্য 20,000 টাকা আছে। 4 জনের 5,000 করে তোমরা নতুন করে তোমাদের জীবনটা শুরু করবে। এটা তোমাদের কাজের পুরস্কার। কথাটা শুনে যেন রাগটা রাগান্বিত আগুনের ফাটায় পরিণত হয়। সাকিবের পুরনো স্মৃতির প্রতিশোধ নেবে সে। এখন থেকে শুরু হবে নতুন খেলার শহরে। মুচকি একটা হাসি দেয় সাকিব। তারপর সাকিব, তারা 3 জন, মোট 4 জন মিলে থানার সকল ফর্মালিটি প্রদান করে। থানা থেকে বেরিয়ে যায়। থানার বাইরে এসে শরীরটা মুছড়ে নেয়। 4 জন মিলে আজকে প্রায় 5 বছর পর নতুন জগতে নিঃশ্বাস নিচ্ছে। মুক্ত পাখি হয়ে তারা 4 জন মিলে অন্যদিকে বাড়িটিকে 4 দিক দিয়ে ও সানাই দিয়ে ভরিয়ে দিয়েছে। আজকে বিয়ে বাড়িতে নতুন করে উৎসবে জেগেছে। চাকরি করে সাজিয়ে তুলেছে পুরো বাড়িটাকে। বিয়ে বাড়িতে মাতিয়ে তুলেছে আত্মীয় স্বজন ও পাড়ার প্রতিবেশীরা। সবাই বাজি চালাচ্ছে। পুরো বাড়িতে লোকজন দিয়ে ভরা। হ্যাঁ, আজকে বিয়ে হতে চলেছে ওই মিথ্যেবাদী ছলনাময়ী পায়েলের। তারই বিয়েতে ধুমধাম করে তার পরিবার সানাই বাজিয়ে বিয়ে দিচ্ছে তার অন্য একটা ছেলের জীবন নষ্ট করে। সাকিব চলে আসে তার শহরে। প্রথম টার্গেট তার পায়েল। তাই সে সোজা পায়েলের বাড়িতে চলে আসে আপন, রাহাত ও আলমগীরকে নিয়ে। বাড়ির সামনে এসে জানতে পারে আজকে তার গায়ে হলুদ ও কাল তার বিয়ে। তাই কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে পরিকল্পনা করতে লেগে পড়েছে সাকিব তাদের 3 জনের সাথে। অন্যদিকে পায়েল নিজের ভুলটা বুঝতে পেরে চলে যায় আসমা বেগমের বাড়িতে। আসমা বেগমের বাড়িতে গিয়ে এক এক করে সবকিছু খুলে বলে সবার সামনে। এটা শুনে ইরা বেশ কয়েকটা থাপ্পড় মারে পায়েলের গালে। ইরা বলে, তোর মতো কাল নাগিনীর জন্য আমি আমার ভালোবাসাকে অপমান করেছি। তোকে আজকে আমি মেরেই ফেলবো। শুধুমাত্র তোর জন্য 5টা বছর আমি অঝরে চোখের পানি ফেলেছি। তোর জন্য পুরো পরিবারটা আমাদের লন্ডভন্ড হয়ে গেছে। এইটা বলছে আর একের পর এক থাপ্পড় দিয়েই চলেছে ইরা পায়েলের গালে। আসমা বেগম ও জান্নাত বেগম পায়েলকে ইরার কাছ থেকে ছাড়িয়ে পায়েলকে আরও কিছু না বলে ইরাকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় থানার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার মধ্যেই থানায় এসে হাজির হয়ে যায়। তারপর আসমা বেগম বলে ওঠে, পুলিশ অফিসার কয়েদি নম্বর 103 সে জেলে ছিল। 7 বছর তাকে জেলে রায় শোনানো হয়েছিল। সে কোথায় তাকে তো দেখছি না। সরি ম্যাম, আপনি বোধহয় সাকিবের কথা বলছেন। সাকিবকে আজকে জেল থেকে বের করা হয়েছে। তার 7 বছর জেল শোনানো হয়েছিল। তার ভালো ব্যবহার আচরণের জন্য তাদের 4 জনকে 5 বছর জেল খাটার পরে ছেড়ে দেওয়া হয়। আর আপনার আসার মাত্র কয়েক ঘন্টা আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে ইরা সহ তার পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। কি ভুল করেছে তারা? সাকিবের সাথে কি অন্যায় করেছে? সাকিবের কথা না শুনে তারপর পুলিশ অফিসারের কাছে সাকিবের ছবি চাইলে পুলিশ অফিসার সাকিব ও তাদের 3 জনের শেষ স্মৃতি হিসাবে একটা ছবি রেখে দেয়। আর ইরাও তাদের পরিবারের ছবিটা দেখে হাউ মাউ করে কাঁদতে থাকে। কেননা সাকিবকে চেনাই যাচ্ছে না। মুখে দাড়ি, মাথায় চুল, শরীরের কি অবস্থা! যে ছেলে কিনা শরীরের এক ফোঁটা যত্ন নিতে ভুলতো না, সেই ছেলের শরীরে অবস্থা দেখলে এমনিতেই চোখের পানি চলে আসবে। পুরো পাগল হয়ে গেছে। পাগল দেখাচ্ছে সাকিবকে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। শহরে এরকম ঘটনা আগেও ঘটেছে, যখন সাকিব ছিল মানুষ। এখনো সাকিবের উপস্থিতি টের পায়, অনুভব করে।
আরও এরই মধ্যে 2 দিন কেটে যায়। এদিকে সাকিবের পুরো পরিবার সাকিবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। সাকিব আজকে একটা নাইট ক্লাবে এসেছে। পকেট থেকে ফোনটা বের করে মাসুদের নাম্বারে ডায়াল করে। ফোন রিসিভ করতে সাকিব বলে ওঠে, হ্যালো মাসুদ, আমি সাকিব বলছি। অমুক ঠিকানায় আমার সাথে দেখা করো। আমার পুরো টিমটাকে নিয়ে আসবে, গোপন সূত্রে কেউ যেন না জানে, আর বিশেষ করে আমার পরিবার। ভাই আপনি তো জেলে, তাহলে বাইরে কি হবে? অনেক কাহিনী লুকিয়ে আছে, আগে দেখা করো, তারপরে বলবো বাকি সব। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আজকে আমরা রাত 10টার পর দেখা করব। আমি আপনার দেওয়া পুরো টিমটাকে এতদিন পরিচালনা করেছি। যেহেতু আপনি চলে এসেছেন, তাহলে আমি পুরো টিমটাকে নিয়ে আপনার সামনে হাজির হব। তারপর মাসুদ ফোন কেটে দেয়। দেখতে দেখতে রাত 9টা পেরিয়ে 10টা বেজে যায়। 10টা বেজে 10:30। হঠাৎ নাইট ক্লাবের ভেতর 30 থেকে 40টা ছেলে প্রবেশ করে। তাদের মধ্যে প্রথমে আছে মাসুদ ও মাসুম। তারা সবাই সাকিবকে এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু তাদের সামনে থাকা সত্ত্বেও তারা খুঁজে পায় না। বেশ কিছু সময় কেটে যায়। টেবিলে বসে থাকা একটি ছেলে হাতের ইশারা দেয় মাসুদকে। মাসুদ ছেলেটিকে দেখতে পেয়ে এগিয়ে যায় আর বলে ওঠে, জি ভাই, কিছু বললেন? ঠিক চিনতে পারলাম না আপনাকে। সাকিব দাঁড়িয়ে যায়, মুচকি একটা হাসি দেয়। আসলে সাকিবকে না চেনারই কথা, কারণ সাকিবের চুল দাড়ি সব বড় হয়ে গেছে। এরকম অগোছালো প্রকৃতির মানুষ, তাই চিনতে পারিনি কেউ। সাকিবের একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আমি সাকিব, তোদের বড় ভাই, শহরের সিক্রেট মাস্তান, ফিরে এসেছি তোদের মাঝে। তারপর মাসুদ মাসুম আর কোনো কথা না বলে জড়িয়ে ধরে সাকিবকে। রিয়াদ, রাজ, শৌফিক, শাওন, ইয়াজ, তৌফিক এরাও এসে সাকিবকে জড়িয়ে ধরে এবং সাকিবের 2 হাতে চুমু খায়। হাউমাউ করে সাকিবকে দেখে কেঁদে ফেলে, কারণ সাকিব ছিল তাদের দলের লিডার। সাকিব চলে যাবার পর টিমটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। সাকিবকে দেখে আবার নতুন করে মনে জোর পেয়েছে। সাকিব তাদের এরকম অবস্থা দেখে বলে ওঠে, আমার কিছু ইনফরমেশন প্রয়োজন। সেদিন ভার্সিটিতে কারা কারা আমাকে মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল, তাদের পুরো লিস্টটা চাই। আমি চাই তোরা আজ থেকে কাজে লেগে পড়বি, আর আমার খবরটা যেন কেউ না জানে যে আমি এই শহরে আছি। ওকে ভাই, ঠিক আছে, সমস্যা নাই। তারপর তারা যে যার মতো অনেকক্ষণ নাইট ক্লাবে আড্ডা দেয়। অনেকদিন পর তারা সাকিবকে পেয়েছে। তাদের মাঝে ওই হুল্লোড় আড্ডা মাতিয়ে দেয় তারাও। তারপর চলে আসে পুরো টিমটাকে নিয়ে থানার সামনে। আর সাকিবের কথা মতো থানার ভেতর থেকে থানার এসআইকে তুলে নিয়ে আসে, কারণ এসআই শহরের একজন আতঙ্ক, গরিব দুঃখী মানুষের অসহায়, তার সুযোগ নেয়। সে হাজার হাজার লাখ টাকা ঘুষ খেয়ে আজকে নিজের পকেট ভরিয়ে বাড়িয়ে ফেলেছে। সেটা কে সাইজ করবে বলে পুরো টিমটাকে নিয়ে থানার সামনে এসেছে। থানার ভেতর থেকে হুড়মুড় করে তুলে নিয়ে আসে। থানার ভেতরে পুলিশ কনস্টেবলগুলো বাধা দিতে আসলে তাদের কয়েকজনকে ধমক দিয়ে জানের মায়া নিয়ে কেটে পড়ে সেখান থেকে। তারপর থানার সামনে তাকে তুলে নিয়ে আসে 4 রাস্তায় কবরস্থানের মাঝে 2 গাছে রশি দিয়ে বেঁধে ফেলে 2 পা ও 2 হাত। তারপর তার সামনে রাখা হয় আগুন, ফুটন্ত পানি ও অ্যাসিড। সেই ফুটন্ত পানিটা দিয়ে ওসির প্যান্টের ভেতর দিয়ে ঢেলে দেওয়া হয়। সাথে সাথেই ওসির লজ্জাস্থানে পুরো মাংস খসে পড়ে। ওসি শুধু চিৎকার করতে থাকে। তারপর আগুন দিয়ে তার 2 পা আগুনের মাঝে রেখে মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যায় তার 2 পা। তারপর সবাই মিলে অস্ত্র হাতে নেয়। কেউ নেয় স্নাইপার বন্দুক, কেউ নেয় AK-47 বন্দুক। সাকিব 123 বলারে ঝাঁঝরা করে দেয় যে যার মতো করে। পরের দিন সকালে সাংবাদিক টিভি নিউজে কিনে বলছে, কেউ বা কারা নৃশংসভাবে রাতের অন্ধকারে বর্তমান থানার এএসআইকে হত্যা করেছে। শরীরটাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। শরীরের কোনো অস্তিত্ব নেই। আঘাত আগুনের গোলায় এসিডে পুড়ে যাওয়া অংশ। চেনা বড় দায়। আজকের খবর এ পর্যন্তই ছিল। এদিকে সাকিব বসে নিজের পুরনো স্মৃতির কথা মনে করতে থাকে। আজকে কতই না সুন্দর হতো তার জীবনটা ইরাকে নিয়ে, কিন্তু ইরার একটা ভুলের কারণে জীবনটা দুজনেই কষ্টে ছেয়ে গেছে। এদিকে মাসুম আর মাসুদ গোপনে সূত্রে খবর নিয়ে এসেছে এইসবের পেছনে প্রিন্সিপাল এবং তাদের বিপরীত দল সোহাগের সাথে আন্ডারওয়ার্ল্ডের ভিক্টর জড়িয়ে আছে তাদের ফাঁসানোর পেছনে। সাকিব এই কথা শুনে একটা সময় মুচকি হাসি দেয়। তারপর সাকিব ও তার দলবলকে নিয়ে পরিকল্পনা করতে থাকে কিভাবে ভিক্টরকে দেশে আনবে, কিভাবে সবাইকে তাদের অকর্মের শাস্তি দেবে। তারা পরিকল্পনা করে ফেলে ভিক্টরকে তারা দেশে আনবে যে কোনো মূল্যে। সর্বপ্রথম তাকে, এবং তাদের প্রথম টার্গেট হলো সোহাগ। সাকিব বলে দেয় মাসুদ
ও মাসুমকে সোহাগকে যে কোনো মূল্যেই হোক সোহাগকে যেন যে কোনো পরিস্থিতিতে তুলে নিয়ে আসে তাদের গোপন গোডাউনে। সাকিবের কথায় মাসুম ও মাসুদ বেরিয়ে যায় তাদের পুরো টিমকে নিয়ে সোহাগকে খোঁজার জন্য। পুরো শহরের লোক সরিয়ে দিয়েছে, সোহাগকে যেখানে পাবে সেখান থেকে তুলে নিয়ে আসবে। এদিকে সোহাগ পরিকল্পনা করছে ইরাকে নিজের হাতে ফেলে নিজের আয়ত্তে নিয়ে আসবে, কিন্তু সে জানে না যে সাকিব জেল থেকে ছাড়া পেয়ে গেছে। সে নিজের মতো করে আনন্দের সাথে ঘুরছিল এতদিন। সাকিবের দলের একটা ছেলে সোহাগকে দেখতে পায় একটা রেস্টুরেন্টে। তারপর সাকিবের দলের ছেলেপুলেগুলো সেখান থেকে ওপেনলি প্রকাশ্যে নিয়ে আসে হাঙ্গামা করে রেস্টুরেন্ট থেকে সোহাগকে। সোহাগের দলের ছেলেপুলে খবর পেয়ে বাধা দিতে আসলে ছেলেপেলেগুলোকে মেরে শুইয়ে দেয় রাস্তার মাঝে। তারপর তাদের লাশের ওপর দিয়ে সোহাগকে তুলে নিয়ে আসে গোপন রাস্তায়, গোপন সূত্রে গোডাউনের ভেতরে। তারপর সোহাগকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। সোহাগের সামনে সাকিব আছে। সাকিবকে দেখে সোহাগ চিনতে পারে না। তারপর সোহাগকে সাকিবের পরিচয় দেয়। সাকিব জেলে থেকে ছাড়া পেয়েছে এটা শুনে শরীরের লোম হয়ে গেছে। আর কোনো কিছু বলতে না দিয়ে সোহাগের মুখে রুমাল পুড়ে দেয় সাকিব। তারপর প্লাস দেয়, সাকিবের মুখে সব কটা দাঁত উপড়ে ফেলে। এখন শুধু মাছু দেখা যাচ্ছে। সোহাগ যন্ত্রণায় ছটফট করতে থাকে, মুখে ভেতর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তারপর জিহ্বাটা প্লাস দিয়ে বের করে জিহ্বাটা পুরো কেটে ফেলে। তারপর গলার নিচের শিরা কেটে দেয়, শ্বাসনালীটা কেটে দেয় গলার। তারপর স্বর্ণালীটাকে কেটে দেয়। তারপর ছুরি দিয়ে একের পর এক পেটে আঘাত করতে থাকে, নির্মমভাবে একের পর এক আঘাত করতে থাকে। তারপর মাসুদ একটা লোহার আগুনের রডকে গলিয়ে আনা লোহার শিক সোহাগের পুরুষত্বের মধ্যে ঢুকিয়ে দেয়। ছটপট করতে করতে প্রাণ হারায়। আর এরই তখন ভিডিও করছিল ক্যামেরা দিয়ে মাসুম। তারপর সাকিবের কথা মতো পুরো ভিডিওটা পাঠিয়ে দেয় প্রিন্সিপালের হোয়াটসঅ্যাপে ও ভার্সিটির বিভিন্ন গ্রুপে। সবাই ভিডিওটা দেখে এই রকম মর্মান্তিক মৃত্যু দেখে সোহাগের ছেলেগুলো এখন থেকেই গা ঢাকা দেওয়া শুরু করেছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। প্রিন্সিপাল এরকম ভিডিও দেখে শহর থেকে পালানোর প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে সাকিবের কথা মতো মাসুম আর মাসুদ ও তার দলের ছেলেপুলেগুলো প্রিন্সিপালকে ধরতে তার বাসায় চলে গেছে। অন্যদিকে রিয়াদ, রাজ, সৌভিক, শাওন, ইয়াজ, তৌফিক এরা সবাই আন্ডারওয়ার্ল্ডের ভিক্টরকে কিভাবে দেশে আনা যায় পরিকল্পনা করতে লেগে গেছে। পরের দিন সকালে প্রিন্সিপালকে নিয়ে আসে পরিত্যক্ত একটা গোডাউনের মাঝে। প্রিন্সিপালের সামনে রাখা হয়েছে মৃত মানুষের লাশ, দুর্গন্ধ বেরোচ্ছে। তারপর রাখা হয়েছে আগুনের লাভা, এক পাশে রাখা হয়েছে ফুটন্ত পানি, এক পাশে রাখা হয়েছে ফুটন্ত অ্যাসিড, আর এক পাশে রাখা হয়েছে একটা মোটা রশি ঝুলিয়ে রাখা, যেটাতে ফাঁসি দেওয়া হয় মানুষকে। এসব দেখে হাসতে থাকে সাকিব। তারপর সাকিব বলে ওঠে, তোর ছেলের ফাঁসি হয়েছিল ধর্ষণের ফলে, আর আজকে তোর ফাঁসি। নিজেকে আগুনে পোড়াবে, অথবা ফুটন্ত অ্যাসিডে, অথবা গরম পানিতে নিজের শরীরটাকে ঝলসে ফেলবি। তোর কাছে 5টা অপশন আছে, কোনটা বেছে নিবি সেটা তোর মাথা ব্যথা। আর আমি নিজের শাস্তি দিলে সেই শাস্তিটা হবে আজরাইলের থেকেও জাহান্নামকে হার মানানোর ভয়ঙ্কর বেদনাদায়ক শাস্তি। প্রিন্সিপাল কি করবে বুঝতে পারে না। প্রিন্সিপালের জীবনটা ধুকু ধুকু করতে শুরু করেছে। প্রিন্সিপালের সামনে রাখা হয়েছে অসংখ্য অপশন, তাদের মধ্যে একটা তাকে বেছে নিতে হবে। প্রিন্সিপাল ভাবতে থাকে আগুনের লাভায় ঝাঁপ দিলে তিলে তিলে মরতে হবে, ঝাঁপ দিলে শরীরটা নিমেষেই গলে পড়ে যাবে, আর ফুটন্ত পানিতে ঝাঁপ দিলে মরলে সারা শরীরে ফোসকা দিয়ে কষ্টদায়ক মৃত্যু হবে তার। এদিকে ভিক্টর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রিন্সিপালের কোনো কিছু উপায় না পেয়ে যে রশিটা ঝোলানো আছে সেই রশিটার সামনে গিয়ে নিজের গলাটা ঢুকিয়ে দেয় রশির সামনে, কারণ সে জানে এখান থেকে বেঁচে ফেরা তার বড় দায়। নিজেকে বাঁচাতে হলে একমাত্র এটাই উপায়, তাই ফাঁসিতে ঝুলিয়ে দেয় নিজের গলা। ছটপট করতে করতে প্রিন্সিপাল প্রাণ হারায়। এটা দেখে উচ্চস্বরে হেসে ওঠে সাকিব। অন্যদিকে ভিক্টর দেশে পৌঁছে গেছে। ভিক্টর চলে যায় তার একটা হোটেলে। খবর পেয়ে যায় সাকিব। রাতের অন্ধকারে নিস্তব্ধ তারা মাঝে পুরো হোটেলটাকে ঘিরে ফেলে সাকিবের দলবল। রাত বাজে 11:15। হোটেলের ভিতর বেশ কিছু মেয়ে নিয়ে ফুর্তি করছে ভিক্টর। পাঠিয়ে দিয়েছে ভিক্টর সে পার্টির মাঝে প্রাণ হারাবে আজকে। ভিক্টর মদ খেয়ে মাতাল হয়ে গেছে। কিছু মেয়েকে তার রুমে নিয়ে গেছে, ভোগ করবে। তারই সুযোগ নিয়েছে সাকিব। হঠাৎ করে রুমের ভিতর কেউ একজন প্রবেশ করাতে সবাই চমকে ওঠে। মেয়েগুলো লজ্জায় বাথরুমে, কেউ লুকিয়ে খাটের নিচে, আলমারির পেছনে উলঙ্গ অবস্থায় সেখানে চুপটি মেরে বসে আছে। বুঝতে পারে না কে তার সামনে। ভিক্টরকে কোনো কিছু বলতে না দিয়ে রামদা
তার শরীর থেকে তার লজ্জাস্থানটা কেটে ফেলে। ভিক্টর ছটপট করতে থাকে, রুমের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু রুম থেকে পালাতে পারে না, কারণ পুরো রুমটা ঘিরে রেখেছে। ভিক্টর নিজের প্রাণ ভিক্ষা চায়, আকুতি মিনতি করতে থাকে সাকিবের কাছে, কিন্তু সাকিব আবার রামদা দিয়ে তার পা দুটো কেটে ফেলে যাতে সে দৌড়াতে না পারে। তারপর হাত, তারপর জিহ্বা, তারপর চোখ, তারপর নাক, তারপর কান, শেষ পর্যায়ে শরীর থেকে গলাটাই আলাদা করে ফেলে। টুকরো টুকরো করে ফেলে তার শরীরটা। দেখতে দেখতে দিনটা কেটে যায়। হোটেলে খবর পেয়ে গেছে, পুরো হোটেলটা পুলিশ সিল করে দিয়েছে যাতে কেউ ভেতরে এবং ভেতর থেকে বাইরে যেতে না পারে। সাংবাদিক পুরো দেশে খবর ছড়িয়ে দিয়েছে ভিক্টর নামে আতঙ্কবাদীটা এই হোটেলে নৃশংসভাবে তার লাশটা পাওয়া গেছে। পুলিশ আইডেন্টিফাই করার জন্য উঠে পড়ে লেগেছে। অবশেষে পুলিশ জানতে পারে এই লাশটা ভিক্টরের। দেখতে দেখতে দিনটা কেটে যায়, 1 সপ্তাহ কেটে যায়। এদিকে ঘর বন্ধ করে ফেলেছে ইরা নিজেকে। প্রায় পাগলপাড়া হয়ে গেছে সাকিব। এখনও তার চুলদাড়ি বড়, সেগুলো পরিষ্কার করেনি, এখনও পাগলের বেশেই আছে। আজকে সাকিব নিজের প্রতিশোধ নিতে পেরে খুবই খুশি। ইরাকে আজকে ঘর থেকে বের করেছে আসমা বেগম, জান্নাত বেগম ও পুরো পরিবার। আজকে ইরার মন ভালো করার জন্য বাইরে বের হয়েছে ঘুরতে। ভাগ্যের কি পরিহাস, হোটেলে ডিনার করতে ঢুকেছে। সেই হোটেলে আগে থেকে সাকিব, মাসুদ এবং মাসুদ আর কিছু বন্ধু তার নতুন জীবনের উদ্দেশ্যে পার্টি দিচ্ছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে যখনই হোটেল থেকে বের হবে তখনই ইরার সাথে ধাক্কা খায় সাকিব। সাথে সাথেই পড়ে যায় দুজনে। সাকিবের দিকে তাকায় ইরা ও তার পরিবার, কিন্তু সাকিব এখনো দেখেনি। সাকিবকে দেখে ইরা জড়িয়ে ধরে। তার পুরো পরিবার চমকে যায় সাকিবের একই হাল হয়েছে দেখে। ইরা সাকিবের 2 পা জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। অবশেষে সাকিব ভালো করে তাকায়, দেখে ইরা। সাকিবের কোনো কিছু বলে ওঠার আগেই ইরা বলে ওঠে, শাকিল, তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আমি তোমাকে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে মারো, কাটো, যাই মন চায় তাই করো, তবুও আর আমাকে ছেড়ে যেও না। সাকিব কি করবে, কি বলবে ভেবে পায় না, কেননা 2 পা আঁকড়ে ধরেছে ইরা। সামনে এগিয়ে যেতে পারে না, পেছনে এগাতে পারে না। সাকিব কোনো কিছু বলছে না দেখে ইরার হোটেলের মধ্যে টেবিলের ওপর রাখা একটা কাচের গ্লাস ভেঙে পক করে পেটের মধ্যে সেই কাগজের টুকরো ঢুকিয়ে দেয়। সাথে সাথে পুরো হোটেলটা নিস্তব্ধ হয়ে যায়। সাকিব সেখানেই থমকে যায়। সাকিব আর দেরি না করে ইরাকে কোলে নিয়ে গাড়িতে করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। ডাক্তাররা ওটিতে নিয়ে যায় ইরাকে। অপারেশন চলছে। সাকিবের কাছে সবাই ক্ষমা চায়। সাকিব সবাইকে আপন করে নেয়, নিজের বুকে টেনে নেয়। অনেকদিন পর প্রিয় মানুষদের পেয়েছে, তার কাছে, তার আপনজনদের কাছে সেও ক্ষমা চায়। দেখতে দেখতে পুরো 5 ঘন্টা কেটে যায়। ডাক্তার বাইরে আসে, সবাই ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে। ডাক্তার সাহেব সবাইকে শান্ত হয়ে বলে, আউট অফ ডেঞ্জার, ইরা এখন সুস্থ আছে, ভালো আছে। এক এক করে সবাই ইরার সাথে দেখা করে। অবশেষে সাকিব যায় ইরার কেবিনে। তারপর একটা চেয়ার নিয়ে ইরার পাশে বসে পড়ে। ইরার হাতটা ধরে বলে ওঠে, তুমি ভাবলে কি করে তুই মরে গেলে এই পাগলটাই পৃথিবীতে বেঁচে থাকবে কি করে? আমিও যে তোমায় বড্ড ভালোবাসি ইরা পাগলি। ইরা আর কোনো কথা না বলে টুকুস করে সাকিবের ঠোঁটে একটা চুমু খায়। সাকিব এটা দেখে আবার খুনসুটির মধ্যে দিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাত 8টা বাজে। আর সাকিব তার পুরো পরিবারের বাসায় চলে যেতে বলে। এখন হাসপাতালের কেবিনে বসে আছে সাকিব আর শুয়ে আছে ইরা। ইরার ঘুম পেয়েছে। ইরা বলে ওঠে, অনেক দিন হলো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাইনি, আমার পাশে শুয়ে পড়ো। আজকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো আর তুমি আমাকে সারা রাত আদর করবে, না হলে কিন্তু আমি আবার ওইসব করব। সাকিব আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিয়ে এবার সে শুয়ে পড়েন। তারপর ঠোঁটের মুখে, সারা শরীরে, নাভিতে, পায়ে, পেটে চুমু খেতে থাকে। সাথে ফ্ল্যাট যাতে ইরা এতদিন না পাওয়া ভালোবাসাটা সে বুঝতে পারে। দেখতে দেখতে দুজনে 2 ঠোঁট একত্রিত করে এক জায়গায় ঘুমিয়ে পড়ে জড়িয়ে ধরে। পরের দিন তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়। 1 সপ্তাহ কেটে যায় হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। দেখতে দেখতে তাদের বিয়েও হয়ে যায়। আজকে তাদের বাসর রাত। বাসর ঘরে বসে আছে ইরা। বসে যে রুমে প্রবেশ করে সাকিবকে সালাম করে, তারপর দুজনেই নামাজ পড়ে আবার খাটে এসে বসে পড়ে। সাকিব ইরাকে শুইয়ে দেয় খাটের ওপর। তারপর ইরা শরীর থেকে সকল রকম গহনা খুলে ফেলে। তারপর শরীর থেকে কাপড় ধীরে ধীরে খুলে ফেলে। সারা শরীরে চুমু খেতে থাকে। সাকিব হাতে, পায়ে, পেটে, নাভিতে চুমু, ঘাড়ে, নাকে, কানে, সারা শরীরে চুম্মা খেতে থাকে, সাথে স্লাইডও করতে থাকে।
ওপর থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে তারা ভালোবাসার চাদরে। দুজন দুজনকে আগলে নিয়ে ভালোবাসার চাদরে হারিয়ে যেতে থাকে। গভীর সমতুল্যের সাগরে ধীরে ধীরে ডুব দিয়েছে। সাগরের গহীনের সাকিব নতুন ভালোবাসার চাদরে পূর্ণতা পেলাম। ও দুটি দেহ ও দুটি ভালোবাসা মন। জানি না গল্পটি কেমন উপহার দিয়েছি তোমাদের, জানি না কেমন লিখেছি, জানি না আসলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এবং হাতে সময় না থাকার কারণে গল্পটা খুবই শীঘ্রই শেষ করে দিলাম। পরবর্তী তোমাদের আশিক ভাইয়া এবং আমার ভয়েস নিয়ে নতুন একটা গল্প নিয়ে আসতে চলেছি, শুধুমাত্র পাওয়ারফুল, যেটাই থাকবে শুধু কাটাকাটি আর মারামারি আর রহস্যময় খুন। অবশ্যই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো, আর পারলে ভিডিওগুলো শেয়ার করো, কারণ এই ভিডিওটা ইউটিউব সার্ভারে প্রথম পাওয়ারফুল হতে চলেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। শুভকামনা করে, তোমাদের সুস্থতা কামনা করে গল্পটা এখানেই ইতি টেনে দিলাম।